আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আহমেদ, প্রভাষক ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো আজকে তোমাদের সাথে আইসিটির চ্যাপ্টার 5 এর পরের টপিক নিয়ে একটু আলোচনা করতে এসেছি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ডেটা টাইপ। এই তিনটা টপিকই অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যা দেখবো এখানে স্লাইডে সেটা বইয়ের ভিতরেও আছে, তো সেখান থেকে আমরা শিখে নিব, অথবা যদি কিনা কেউ চায় যে স্লাইডেরটাও পড়বে সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই, এটা পড়লেও চলবে। তো আমি বলে দিব যে কোনটা অবজেক্টিভের জন্য বা কোনটা কোশ্চেনের জন্য আসতে পারে, কত মার্কের কোশ্চেনের জন্য আসতে পারে, তো সেই অনুযায়ী পড়লেই চলবে আশা করি। তো চলো আজকের টপিকটা আমরা শুরু করি। সর্বপ্রথম আমি টপিকে যাওয়ার আগে আমি একটা উদাহরণ দিয়ে আসলে অ্যালগরিদম ফ্লোচার্টটা একটু বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা অ্যালগরিদম আর কোনটা ফ্লোচার্ট। তো তারপরে আমরা সংজ্ঞা বা অন্য কোনো কিছুতে যাব। তো খেয়াল করি যে ফার্স্টে একটা অ্যালগরিদম দেওয়া আছে, তারপরে মাঝখানে ফ্লোচার্ট, আর তারপরে সি ভাষা। তো সি ভাষার এই জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি। তো এইটা খেয়াল করো যে আমরা উপরের টপিকগুলোতে আলোচনায় না যাই। তো সর্বপ্রথম দেখি, আমি ফার্স্টে এখানে ইন্ট লিখেছি, আইএনটি ইন্ট, তারপরে একটা এ দিয়েছি, একটা বি দিয়েছি, একটা সি দিয়েছি। তার মানে এ বি সি তিনটা ইন্ট, মানে এখানে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা এই রিলেটেড। তো ইন্ট এখানে কেন ব্যবহার হয়েছে, তো এটা আমরা আজকে একটু দেখব আমাদের ডেটা টাইপে। তো তখন আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত দেখো যে আমি জাস্ট এটা দ্বারা বুঝাচ্ছি যে আমি তিনটা পাত্র নিয়েছি, একটা এ, একটা বি, একটা সি, এবং এই তিন পাত্রের ভিতরে আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবো। আবার বলতেছি যে তিনটা পাত্রে আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখতে পারবো, পূর্ণ সংখ্যার বাইরে অন্য কোনো মান কিন্তু আমি রাখতে পারবো না। অন্য মান বলতে কি বুঝাই, দেখো আমরা একটা সফটওয়্যার বা কোনো একটা প্রোগ্রামে আমাদের কিন্তু বিভিন্ন নাম ইনপুট হিসেবে দেওয়া লাগতে পারে। যেমন ধরো আমার নামই বলি জোবায়ের, তো এই ক্ষেত্রে জোবায়ের JOBAER, তো এই জোবায়ের এটা তো আর পূর্ণ কোনো সংখ্যা না, এটা একটা ক্যারেক্টার। তো এখানে এই এ পাত্রের ভিতরে বা বি পাত্রের ভিতরে বা সি পাত্রের ভিতরে কিন্তু আমি শুধু মান 10, 15, 5600 এরকম বিভিন্ন মান আমি রাখতে পারবো। আমি কিন্তু অন্য কোনো ক্যারেক্টার বা অ্যাড্রেস এরকম কোনো কিছু আমি রাখতে পারবো না। ইন্টিজার দিয়ে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। তারপরে ইউজারের কাছ থেকে আমি স্ক্যান করে নিচ্ছি। তোমরা দেখবা যে কম্পিউটারে স্ক্যানার কি করে, স্ক্যানারে আমরা কোনো মান রাখলে, কোনো ছবি বা কোনো কাগজ রাখলে সেটা কম্পিউটারে ইনপুট যায়। এরকম যে আমি এই পাত্র যে রেখেছি, সেই এই পাত্রের ভিতরে আমি একটা পূর্ণ সংখ্যা ইউজারের কাছ থেকে, মানে যে কম্পিউটারটা ব্যবহার করতেছে তার কাছ থেকে আমি নিলাম। দেন হচ্ছে গিয়ে আবার ঠিক সেম ভাবে BBC স্ক্যানএফ এর ভিতরে, এবং এখানে যে এই যে পার্সেন্টেজ ডি, এগুলার কাজ আমরা পরে দেখবো, এবং অ্যানসার কেন দিচ্ছি এটা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা দেখবো, তখন আলোচনা করবে। আপাতত খালি জাস্ট যতটুকু বলতেছে অতটুকু একটু মাথায় রাখার চেষ্টা করো যে বি দিয়ে, তার মানে বি পাত্রেও আরেকটা মান রাখলাম, তাহলে দুইটা মান ইউজারের কাছ থেকে আমি নিচ্ছি, দুইটা পূর্ণ সংখ্যা নিয়েছি, একটা এ এর ভিতরে রেখেছি, একটা বি পাত্রের ভিতরে রেখেছি, এবং পাত্র দুটো শুধুমাত্র পূর্ণ সংখ্যা রাখবে। এখানে কেউ যদি ইউজার যদি আমাকে 15.96 দেয়, তাহলে এই 0.96 এই মানটা কিন্তু আর পাত্র রাখবে না, শুধুমাত্র 15 যে পূর্ণ সংখ্যা এটাই রাখবে। ঠিক আছে, এই দশমিক মান ইন্টিজার বা ইন্টের মাধ্যমে ডিক্লেয়ার করা কোনো পাত্র বা চলক অ্যাকচুয়ালি রাখতে পারে না। এবার খেয়াল করো যে তারপরে কি সি ইকুয়ালস, এই যে আরেকটা চলক যে সি, এই সি ইকুয়ালস কি রেখেছি, a প্লাস বি। তার মানে কি দেখো, এই যে এ আর বি যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, সেই মানটা এখানে যোগ হবে, এ আর বি যোগ হবে, যোগ হওয়ার পরে যে মানটা পাবো সেই মানটা এখন কার মধ্যে আছে, সি এর ভিতরে আছে। তারপরে আমি প্রিন্ট করছি। আর কম্পিউটারের প্রিন্টের কাজটা কি অ্যাকচুয়ালি বলো তো, কোনো মান আউটপুট হিসেবে বের করা। আমরা যে কোনো কিছু যদি কিনা আউটপুট হিসেবে হার্ড কপি পেতে চাই, তাহলে এরকম প্রিন্টের কাজটা আমরা করি। তো প্রিন্ট দিয়ে আমি কি লিখছি, টোটাল, তাহলে টোটাল আউটপুট আসবে, তারপরে কত আসবে এই পার্সেন্টেজ, এখানে সি এর ভ্যালুটা শো করবে। তো সি এর ভ্যালু এখানে কেন পার্সেন্টেজ ডি দিছি বা এগুলা আমরা আবারও বলতেছি যে প্রোগ্রামের যখন কোনো টপিক আসবে তখন আমরা বুঝবো। আজকের টপিক কিন্তু আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট, সি ভাষা কিন্তু না, কিন্তু এটা বুঝাচ্ছি এই কারণে যে এটা তাহলে আমাদের ইজি হবে তাই। তো খেয়াল করো সি এর মানটা আমাদের এখানে আসলে, তার মানে মেইন কথা হচ্ছে কি আমি সি এর মানটা আউটপুট হিসেবে শো করলাম।
তাহলে সি এর মানটা যেহেতু আউটপুট হিসেবে প্রদর্শন করেছি, তার মানে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিসের প্রোগ্রাম? এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, যে দুইটি সংখ্যা ইউজার কাছ থেকে নেওয়ার পরে সেটা যোগ করে যোগফলটা আউটপুট হিসেবে প্রদর্শনের আমাদের একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটাই অ্যাকচুয়ালি ফ্লো চার্টে যদি আমরা দেখি তাহলে খেয়াল করো, সর্বপ্রথম শুরু ও শেষ, এটা সবসময় মনে রাখবা, ফ্লো চার্টে সবসময় শুরু ও শেষ থাকবে, ঠিক আছে? বা অ্যালগরিদমেও সবসময় প্রথমটা শুরু দিয়ে হবে, তারপরটা শেষ দিয়ে হবে। দেন দেখো, এই যে দেখো এইখানে আমরা স্ক্যান করছি কি a ও b এর মানটা স্ক্যান করছি না, সেই মানটাই লিখছি, সেটাই লিখছি যে a ও b এর মান গ্রহণ, a ও b এর মান গ্রহণ। দেন কি লিখেছি খেয়াল করো, যে c a b। তাহলে দেখো এই যে a আর b এর মান গ্রহণ করার পরে কি লিখছি, c a b না, এইখানেও কিন্তু ঠিক তাই, c a b। তারপরে কি c এর মানটা প্রদর্শন করে দিয়েছি এবং শেষ। এখানে একটা জিনিস একটু খেয়াল করো, দেখো শুরু আর শেষ একটা উপবৃত্তাকার, বা তোমরা যদি ডিম্বাকারও বলো কোনো সমস্যা নেই, উপবৃত্তাকার বা ডিম্বাকার যে কোনো একটা বললেই চলবে। দেখো শুরু এবং শেষ দেখো একই একটা চিত্রের মাধ্যমে বা ডিম্বাকার চিত্রের মাধ্যমে কিন্তু আমরা প্রদর্শন করছি। আবার দেখো a ও b এর মান গ্রহণ আর c এর মান প্রদর্শন, মানে ইনপুট নেয়া বা আউটপুট দেয়া, এই দুটোটাই আবার কি করতেছি আমরা, দুইটাই একটা সামান্তরিক এর ভিতরে আমরা রাখতেছি। আবার দেখো যে এখানে একটা প্রক্রিয়া হইছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলোকে আমরা বলি কি, প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমি আবার কিসে রাখছি, আয়তর ভিতরে রাখছি। তো এটা কিন্তু আমি নিজের শখে দেই নাই, এইটা নিয়মটাই এরকম যে শুরু শেষ অবশ্যই উপবৃত্তাকারে, ইনপুট আউটপুট হচ্ছে গিয়ে সামান্তরিকে, এবং যে কোনো ধরনের প্রক্রিয়া হচ্ছে গিয়ে আয়তর ভিতরে আমাদের ফ্লোচার্টে দিতে হবে। তার মানে দেখো এই জিনিসটা আপাতত মোটামুটি বুঝতে পারছি। এই যে তীর চিহ্নটা দেখো কোনটার পরে কোনটা সেটা প্রদর্শন করতেছে, যে শুরুর পরে কিছু যাব আমরা আগে a আর b এর মান গ্রহণ করব। আচ্ছা দেখো তো দুইটা সংখ্যার মান যদি যোগ করতে হয়, আমি যদি মান দুইটা নাই জানি তাহলে কি যোগ করব, তাই না বলো? তাহলে আমাকে আগে মান গ্রহণ করতে হবে, তারপরে প্রক্রিয়ায় যেতে হবে, তারপরে প্রক্রিয়ায় গেলে দেন আমি আউটপুটটা দিতে পারবো। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার দেখো ফ্লোচার্ট থেকে আবার দেখো অ্যালগরিদমটা দেখো, অ্যালগরিদমটা দেখো ফার্স্টে শুরু, এখানেও শুরু ছিল শুরু, তারপরে কি এখানে দেখো ধাপ দিয়ে লেখা, যে ধাপ মানে শুরু, তারপরে কি ধাপ 2 তে হচ্ছে কি a ও b চলকের মান গ্রহণ। দেখো এখানেও যা লেখা এই ধাপ 2 তে কিন্তু তাই লেখা, তারপরে c কি a b, তারপরে পরে হচ্ছে কি c চলকের মান প্রদর্শন, দেন 5 হচ্ছে কি ধাপটা শেষ। মানে এখানে যা আছে এখানে হুবহু তাই আছে। তো অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো যে ফ্লোচার্টটা আমার কিন্তু চিত্র নির্ভর, ফ্লোচার্টটা কি চিত্র নির্ভর, আর অ্যালগরিদমটা হচ্ছে গিয়ে ব্যাখ্যা নির্ভর। এইটা কিন্তু একটা পার্থক্য কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তারপরে খেয়াল করো ফ্লোচার্টে প্রবাহটা সহজে বোঝা যায় যে কোথা থেকে কোথায় যাচ্ছে, কিন্তু অ্যালগরিদমের ফ্লোটা কিন্তু সহজে বোঝা যায় না। তোমরা বলতে পারো স্যার এখানে তো কোনো ঝামেলাই নাই, এখানে তো এখানেও যা আছে হুবহু তাই এরকম আছে, কিন্তু যখন কিনা আমরা জটিল কোনো প্রোগ্রামে যাব তখন আমরা ঠিক বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ফ্লোচার্টটাই অ্যাকচুয়ালি আমাদের সহজে বোঝা যায়, বা ফ্লোচার্টে কোথা থেকে কোথায় আমরা প্রোগ্রামটা ফ্লো করতেছি, কোনটার পরে কোন ধাপে যাচ্ছি, সেই জিনিসটা অ্যালগরিদমের থেকে ফ্লোচার্টে সহজে বোঝা যায়। তো এইটা আপাতত না বুঝলেও সমস্যা নেই, যখন আমরা জটিল প্রোগ্রামে যাব তখন আমরা সহজেই বুঝতে পারবো জিনিসটা। তো মোটামুটি আমরা একটা অ্যালগরিদম ও ফ্লোচার্টের একটা ধারণা পেয়েছি। এবার আসো অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যে এটা কিন্তু পরীক্ষায় 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা যদি বোর্ড কোশ্চেন ঘাটো তাহলে কিন্তু দেখতে পাবা যে অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য। দেখো সর্বপ্রথম কি লিখছি, যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পরিকল্পনা কি বলতেছি আমরা, অ্যালগরিদম। আর এটা কি চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে সেটা যদি আমরা উপস্থাপন করি তাহলে সেটাকে আমরা কি বলতেছি, ফ্লোচার্ট। দেখো সংজ্ঞাতেই কিন্তু উল্লেখ করা আছে এটা চিত্রের মাধ্যমে, আর এটা হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে কোনটার পরে কোনটা করব সেটা ব্যাখ্যার মাধ্যমে, ঠিক আছে? তারপরে দেখো কি এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, এই অ্যালগরিদমের কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, কিন্তু দেখো ফ্লোচার্টের কি শুরু বা শেষের জন্য আমি কিন্তু অন্য কোনো চিহ্ন ইউজ করলে হবে না, আমরা গোল্লা খাবো। তার থেকে মানে কি যেটা ফিক্স আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এই জন্য এখানে লেখা আছে নিয়ম নাই, কিন্তু প্রতীকী চিহ্নের, এই যে প্রতীক যেগুলো আমরা দেখলাম সেই চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা আমাদের কি করতে হবে, দেখাতে হবে।
আর এটা কি বর্ণনা নির্ভর, এটা চিত্র নির্ভর। দেন কি প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগে। তোমাদের কাছে মনে হইতে পারে এখন আবার আগের কথাই যে এটাও যা এটাও তো তাই, এটাতে কেন সময় বেশি লাগলো, এটাতে কেন সময় কম লাগলো। যখন কিনা জটিল কোনো প্রোগ্রামে আমরা যাব তখন ঠিকই বুঝতে পারবো যে এটা অ্যালগরিদমের তুলনায় ফ্লোচার্টটা বুঝাটা কি তুলনামূলকভাবে সহজ। আর সবসময় মনে রাখবা চিত্র জিনিসটা আমাদের মাথায় খুব সহজেই ক্যাচ করে। বর্ণনামূলক জিনিস এতগুলো লেখা এগুলো দেখতেও আমাদের ভালো লাগে না, অত বেশি ব্যাখ্যা আমাদের পছন্দ না। তারপরে কি প্রোগ্রাম বুঝতে বেশি সময়, এটা তো বললামই। দেখি প্রোগ্রাম ভুল ত্রুটি সহজে সংশোধন করা যায় না। দেখো এইখানের থেকে আমরা ভুল ত্রুটি সহজে বের করতে পারি না চাই, কিন্তু যখন ফ্লোচার্টের দিকে আমরা তাকাবো তখন খুব সহজেই আমরা কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো সহজেই খুঁজে পাবো। তো এইখানে আমরা এটা না বুঝলেও বড় কোনো অ্যালগরিদম বা ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা সহজেই এটা বুঝতে পারবো। তো আশা করি আমরা এই অ্যালগরিদম ও ফ্লোচার্ট এই দুইটা, এখানে আমি 5টা দিছি, এই 5টা শিখলেও হবে। কেউ যদি 6টা শিখে আরো বেশি ভালো, কারণ 3 মার্কের কোশ্চেনের জন্য যদি আসে তাহলে 6টা শিক্ষাটা বেশি উত্তম হবে। তাহলে 3-এ প্রত্যেকটার জন্য হাফ মার্ক, 6টা দিলে তাহলে 3-এ 3 পাওয়া যাবে। আশা করি এই টপিকটা বুঝছি। এবার আমরা এই দেখো ফ্লোচার্টের দুইটা প্রকারভেদ আছে, ঠিক আছে? আমরা কিন্তু সংজ্ঞাতে দেখছিলাম যে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি সিস্টেম কি, এই কলেজে দেখো সাপোজ টোটাল কার্যক্রমটা কিভাবে প্রবাহিত হচ্ছে। আমাদের ফার্স্টে চেয়ারম্যান স্যার, তারপরে প্রিন্সিপাল স্যার, তারপরে ভাইস প্রিন্সিপাল স্যার, তারপরে আমরা লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট লেকচারার যারা যারা আছে এরকম শিক্ষক, তারপর আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, এরকম একটা প্রবাহ, কোনো একটা কাজের এক একটা ফ্লো কিন্তু এরকম আমাদের পর্যায়ক্রমে চলতে থাকে। যে সর্বপ্রথম চেয়ারম্যান স্যার থেকে নির্দেশ আসে, তারপরে প্রিন্সিপাল স্যারের কাছে আসে, সেখান থেকে ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে আসে, সেখান থেকে আমাদের কাছে আসে। এরকম এক একটা কার্যক্রমের প্রবাহ যদি আমরা উল্লেখ করতে চাই তাহলে সেইটাকে বলবো সিস্টেম ফ্লোচার্ট। আর আমরা যদি কোনো সফটওয়্যার বা অন্য কোনো কিছু, যে কোনো একটা অ্যাপস বা একটা ওয়েবসাইট কিভাবে কাজ করবে সেইটার যদি আমরা ব্যাখ্যা করতে চাই চিত্রের মাধ্যমে, তাহলে সেটাকে বলবো প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমাদের বইয়ের ভিতরে দুইটাই দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম ফ্লোচার্টটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। অ্যাকচুয়ালি না পড়লেও চলে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা সংজ্ঞাটা যাতে সবাই সুন্দরভাবে শিখতে পারি, ঠিক আছে? সবাই এই পার্থক্য এইটা কিন্তু 1 মার্ক বা 2 মার্কের জন্য চলে আসে, যে সিস্টেম ফ্লোচার্ট বা প্রোগ্রাম ফ্লোচার্ট কি, এটা ব্যাখ্যা, ঠিক আছে? ফ্লোচার্টের প্রকারভেদ কি, এটা যদি না পারি তাহলে কিন্তু তখন আবার অ্যানসার করতে পারবো। তো অন্ততপক্ষে ফ্লোচার্টকে যে 2 ভাগে ভাগ করা হয় এবং 2 ভাগের যে এই যে সংজ্ঞাটা, এগুলো যাতে আমরা সবাই সুন্দরভাবে শিখি। এবার একটু খেয়াল করো যে প্রোগ্রাম যে ফ্লোচার্ট, এই যে আমরা কিছুক্ষণ আগে যে চিত্রটা দেখেছিলাম এখানে, এই যে এই জায়গাটায় এখানে যে চিত্রগুলো দেখেছি, এই চিত্রগুলা এখানে দেখো দেওয়া আছে যে উপবৃত্তাকার বা ডিম্ব, ঠিক আছে? ফ্লোচার্টের শুরু বা শেষ নির্দেশ করতে ব্যবহৃত হয়। সামান্তরিক হচ্ছে কি ইনপুট বা আউটপুট দেওয়ার জন্য। দেন আরেকটা হচ্ছে কি প্রক্রিয়াকরণের জন্য, এটা তো আগেই বলেছি। দেখো বৃত্ত, এই যে তীর চিহ্নগুলো কি কোন দিক থেকে কোন দিকে যাবে, যে এই যে এটার পর এইটা, এটার পর এইটা, ঠিক আছে? যদি আমাদের ডানে বামে যেতে হইতো তাহলে আমরা যেতাম। তো এখানে ডানে বামে কোনো কাজ নাই, তো আমাদের এটার দরকারও নাই। তো এই যে দেখো আমাদের হীরক আর হচ্ছে কি বৃত্ত, এই দুইটা আমাদের বাদ থাকলো, এই দুইটা পরবর্তীতে আমরা জানতে পারবো। কিন্তু তোমরা এখন অন্ততপক্ষে মুখস্থ করে ফেলো যে এই হীরক হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে কোনো কাজ করার ক্ষেত্রে বুঝায়। যেমন ধরো আমাকে একটা প্রোগ্রাম দিল যে এই মানটা কি ধনাত্মক বা ঋণাত্মক কোনটা, তো আমি এটা কিভাবে বুঝবো? তো যে মানটা ইউজার আমাকে দিবে সেই মানটা আমি বলবো যে একটা শর্ত নিব যে এই মানটা কি 0 থেকে বড়, যদি বড় হয় তাহলে হচ্ছে কি ধনাত্মক, আর 0 থেকে ছোট হলে কি হবে ঋণাত্মক। তো এই যে আমরা একটা যে সিদ্ধান্ত নিলাম 0 থেকে বড়, এই সিদ্ধান্ত এরকম কোন কাজ আমরা যদি কিনা ফ্লোচার্টে দেখাতে চাই তাহলে আমরা এই হীরক ব্যবহার করব। আর এই বৃত্তর কাজটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, এটা যখন কিনা আমরা বড় কোন ফ্লোচার্ট দেখবো তখন আমরা বুঝতে পারবো। তবে বুঝি না বুঝি এই সবগুলো অন্ততপক্ষে একটু মুখস্থ করে রাখবো, কারণ আমরা এটা ছাড়া কিন্তু ফ্লোচার্ট একেবারেই পারবো না। তো কোনটা কি কাজ এটা কিন্তু অবজেক্টিভেও আসে, ঠিক আছে? যে কোনটা কি কাজ, মনে করো অবজেক্টিভে আয়তক চিত্র দিয়ে বললো নিচের আয়তক কোন নিচু ফ্লোচার্টে কোন কাজটি করে, তখন তোমাদের এই প্রক্রিয়াকরণ নির্দেশ করবে, এইটা দাগ দিতে হবে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো একটা সুডো কোড, ঠিক আছে? সুডো কোডের অর্থটা, সুডো কোড মানে কি সেটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। সুডো কোড হচ্ছে কি ছদ্ম বা ফেক, ঠিক আছে?
আর সুডো কোড শব্দটি অর্থ কি? এটা কোনো কোড না, ঠিক আছে? আমরা যে এই যে সি প্রোগ্রামিং করলাম, এই যে এটা কিন্তু একটা কোড, এটাকে আমরা কোড বলি, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু কোনো কোড না, কিন্তু কোডেরই একটা প্রতিচ্ছবি, ঠিক আছে? দেখো স্টার্ট ইনপুট a b sum equals to a plus b print sum stop। তো ওই সুডো এই প্রোগ্রামেরই একটা প্রতিচ্ছবি যদি আমরা রাফ করার জন্য ব্যবহার করে থাকি, তখন সেটাকে কি বলতেছি আমরা? সুডো কোড। তো এটা কিন্তু পরীক্ষায় 1 মার্কের জন্য সুডো কোডের সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আশা করি আমরা সবাই শিখব। দেন একটু খেয়াল করো ডেটা টাইপ, ঠিক আছে? এই ডেটা টাইপ আমাদের অবজেক্টিভের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের এটার রেঞ্জগুলা পরবর্তীতে রেঞ্জ আসবে, সেই রেঞ্জগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো খেয়াল করো আমরা ডেটা টাইপটা কি, যে আমরা বারবার বলতেছিলাম যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই দেখো ডেটা টাইপের ধরন, ডেটা টাইপের ধরনকে নির্দেশ করে ডেটা টাইপ কি কি? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ক্যারেক্টার ইত্যাদি, ঠিক আছে? এই তিনটেই অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ, অন্যান্যগুলো অত বেশি লাগে না, ঠিক আছে? তো খেয়াল করো যে ডেটা টাইপ অ্যাকচুয়ালি কম্পিউটারের সি ভাষাতে, আমরা যেহেতু সি ভাষা নিয়ে কাজ করব, তো সি ভাষাতে ডেটা টাইপ আছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তো সর্বপ্রথম হচ্ছে কি ইউজার ডিফাইন্ড। এখানে যদি একটা না বুঝি, আমাদের বইয়ের থেকেই আমি ছবিটা নিয়েছি, তোমরা বইয়ের থেকে এটা পাবা, হ্যাঁ? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তারপরে বিল্ট ইন ডেটা টাইপ, তারপর ডিরাইভড ডেটা টাইপ। অ্যাকচুয়ালি আমাদের মেইন কাজ থাকবে হচ্ছে কি এই বিল্ট ইন ডেটা টাইপ নিয়ে, বুঝতে পারছি? এই বিল্ট ইন ডেটা টাইপটি আমাদের মেইন। ওকে, তো দেখো বিল্ট ইন ডেটা টাইপকে আবার 3 ভাগে ভাগ করছে। এটা কিন্তু একটা অবজেক্টিভ। বিল্ট ইন ডেটা টাইপ হচ্ছে গিয়ে আমাদের কি এই 3 প্রকার। কি কি? একটা ইন্টিগ্রাল, তারপর ভয়েড, আর একটা কি প্লটিং। তো এই তিনটা যেটা আমরা ঠিকভাবে দেখি। দেখো ইন্টিগ্রাল, দেখো এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা ইন্টিজার আর একটা ক্যারেক্টার। ইন্টিজার মানে এই যে ইন্টিজার, ইন্টিজার, এই ইন্টিজার থেকেই কিন্তু আমরা ইন্ট পেয়েছি। আর ক্যারেক্টার হচ্ছে গিয়ে আমি যেটা বলেছি যে যে কোনো একটা ওয়ার্ড যদি কোনো আমাদের নেওয়া লাগে ইনপুট হিসেবে, তাহলে আমরা কি ক্যারেক্টার ডেটা টাইপ দিব বা ক্যারেক্টার নামের পাথ দিব। তো ধরো সাপোজ ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি ধরনের, যে একটা ফুটবল খেলায় সবাই তো প্লেয়ার, কিন্তু কেউ কি থাকে? কেউ থাকে ডিফেন্ডার, কেউ থাকে গোলকিপার, কেউ থাকে মিডফিল্ডার, কেউ থাকে স্ট্রাইকার। এরকম সবই কিন্তু আমাদের চলক হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু চলকের মধ্যে আমাদের কি কি থাকবে? দেখো একটা ইন্টিজার আছে, একটা ক্যারেক্টার আছে, তারপর ভয়েড আছে, ফ্লোট আছে, ডাবল আছে। এক একটা চলক এক এক রকমের কাজ করবে। তো ইন্টিজার কি কাজ করবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবে। ক্যারেক্টার কি কাজ করবে? এবিসিডি নিয়ে কাজ করবে। দেন ফ্লোট কি, ভয়েড কি করবে? ভয়েড হচ্ছে গিয়ে কোনো মানই ইনপুট হিসেবে নিবে না, ঠিক আছে? ভয়েড হচ্ছে গিয়ে কোনো খালি কিছু বুঝাবে। ধরো সাপোজ কোন একটা ফর্ম যদি ফিল আপ করতে যাই আমরা, তখন দেখবা যে কিছু মান আছে, অবশ্যই ফিক্স দেওয়া লাগবেই আমাদের, কিন্তু কিছু আছে যে না দিলেও চলে, তো সেগুলো আমরা ভয়েড হিসেবে রাখতে পারি। আর প্লট অনেক ইম্পর্টেন্ট, প্লট আর ডাবল। প্লট হচ্ছে গিয়ে আমাদের কি করবে? যে দশমিক মান নিবে। মনে করো আমি যেটা বলেছিলাম আগে, মনে করো 57.9854। তো এই যে 57.9854, এই যে 57 পরে যে 0.9854 আছে, এটা আমি এই মানটা যদি আমি ইন্টিজার টাইপের কোনো চলকে রাখতে চাই, তাহলে কিন্তু কাজ করবে না, শুধুমাত্র 57 নিতে পারবে। কিন্তু এই 57.9854 যদি আমি নিতে চাই, তাহলে আমার সেটা কি করতে হবে? প্লট হিসেবে আমার ডিক্লেয়ার করা লাগবে চলককে। যখন আমরা প্লট হিসেবে চলক ডিক্লেয়ার করব, তখন এটা বুঝতে পারবে। দেন কি? দেখো ডাবল। এই ডাবল কি করবে? ডাবল হচ্ছে গিয়ে এই প্লট দশমিকের পরে 6 ঘর নেয়, কিন্তু ডাবল দশমিকের পরে কি নেয়? আমাদের 12 ঘর নেয়, এরকম। তার মানে যত বেশি দশমিকের পরে মান নিবে, তত বেশি আমাদের কি হবে? জিনিসটা এক্স্যাক্টলি বা কারেক্ট অ্যানসার হওয়ার আমরা সম্ভাবনা থাকে। আর এই যে ইউজার ডিফাইন্ড বা ডিরাইভড ডেটা টাইপ, বিশেষ ডিরাইভড ডেটা টাইপটা আমরা হালকা একটু পাবো পরের ক্লাসগুলোতে, কিন্তু ইউজার ডিফাইন্ড ডেটা টাইপটা আমাদের একেবারেই প্রয়োজন হয় না। তো এটা নিয়ে একটু ধারণা দেই। দেখো আমাদের ইউজার যদি নিজে, মনে করো যে কোড করবে, সে যদি নিজে থেকে কোনো ডেটা টাইপ তৈরি করতে চায়, তাহলে সেইটাকে অ্যাকচুয়ালি আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলি। কিন্তু এগুলো আমাদের তৈরি করাই আছে, সি প্রোগ্রামে তৈরি করাই আছে। যখন আমরা কোড করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এইখানে আমি সেইগুলোর সংজ্ঞাটা একটু দিছি। তোমরা যদি এখান থেকে পড়তে চাও, তাহলে পজ করে দেন হচ্ছে গিয়ে একটু পড়ে নিবা। তো আমি এটা যেহেতু ব্যাখ্যা করে ফেলছি, তাই আর বললাম না। দেন দেখো এই যে ছকটা, এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ছকটা ইম্পর্টেন্ট এই কারণে যে এখান থেকে অবজেক্টিভ অনেক বেশি আসে, এবং এটা কিন্তু বইয়ের ভিতরে আছে। দেখো কোন
ডেটা টাইপ মানে কোন ডেটা টাইপ কতটুকু মেমোরি আমাদের কম্পিউটারে নেয়। খেয়াল করো যে ক্যারেক্টার এক বাইট নেয়, ঠিক আছে, এবং এটার রেঞ্জ হচ্ছে গিয়ে -128 থেকে 127, ঠিক আছে। তোমরা অবশ্যই প্রথম চারটা কিন্তু অবশ্যই এই রেঞ্জ সহ করবা, এটা কিন্তু অবজেক্টিভও আসে। আর মেমোরির এই যে বাইট, যে 1 বাইট 2 বাইট 3 বাইট কোনটা কোন বাইট, এটা কিন্তু অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে প্লট যে 4 বাইট নেয়, ডাবল হচ্ছে কি 8 বাইট নেয়, ঠিক আছে। এগুলো কিন্তু অনেক অবজেক্টিভে আসে। আর এই যে আমরা পার্সেন্টেজ সি দিছিলাম, পার্সেন্ট ডি দিছিলাম কোড করার সময়, ঠিক আছে, এই জিনিসগুলো প্রথম তিনটা অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে, প্রথম তিনটা, যাতে কোনো মিস না হয়। আর এই মেমোরি কিন্তু সবগুলাই মুখস্থ করে রাখবে। তো এইগুলো আমাদের কোড করার সময় বা অবজেক্টিভে আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছি। তো সবাই সুন্দরভাবে পড়বা আর সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।